আজ 24শে মে 2025 শনিবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। ঝটপট 10টা খবরে যাওয়ার আগে একদম ঝটপট করে কয়েকটা কথা বলে নেই। এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে উল্টে গদি মিডিয়ার বিপরীতে গিয়ে খবর প্রতিবেদন ইত্যাদি করে চলেছি, এতে কিন্তু একটু ভয়ও হয়। কারণ সত্যি কথা বললেই তো এখন টুঁটি চেপে ধরা হয়, কেননা এটাই এখন ট্রেন্ডিং। তো সেই সব ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি, যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে, হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত, নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভবিষ্যতের ভাবনা ভেবেই কিন্তু এই অনুরোধটা করতেই হচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুয়ারে। আন্দোলন করে কোনো সুরাহা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনজীবী। বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরিয়ে নেওয়ার পর সোজা বিকাশ রঞ্জনের দুয়ারে হাজির হয়েছেন চাকরিহারারা। শনিবার দুপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকেরা জানিয়েছেন, যতদিন ন্যায্য চাকরি ফিরে না পাচ্ছি ততদিন আন্দোলন থামবে না। এদিকে তাঁদের কথা শুনে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আপনারা যতই আন্দোলন করুন না কেন চাকরি ফিরে পাবেন না। এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আপনারা কেউই চাকরি ফিরে পাবেন না, আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন। রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না। যোগ্য অযোগ্যদের যে তালিকায় 7250 জনের কথা বলা হচ্ছে, সেই সংখ্যাটাও ঠিক নয়। বেশ কয়েকজন রয়েছে এই অযোগ্য তালিকায়। স্বাভাবিকভাবেই বিকাশ রঞ্জনের এই কথা শুনে নিরাশ হয়েছেন চাকরিহারারা। ফলত সব মিলিয়ে বিকাশের বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে চাকরিহারাদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন চাকরিহারারা। অবস্থান সরিয়ে নিলেও আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন নতুন করে চাকরির পরীক্ষা তারা দেবেন না, কারণ পরীক্ষা দিয়ে পাশ করে তবেই তারা চাকরি পেয়েছিলেন। বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে বন্দী হয়ে পড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ গতকাল ঘরে ফিরেছেন। আনন্দ উল্লাসে রিষড়ার বাড়িতে অকাল দীপাবলি, তাতে যোগ হচ্ছে রাজনৈতিক তরজাও। গতকাল তৃণমূল তাকে অভ্যর্থনা জানিয়ে মালা পরিয়েছে, আজ বিজেপি পূর্ণম কুমার সাউকে অভ্যর্থনা জানিয়ে মালা পরিয়ে দীপাবলি করছে। অর্থাৎ পূর্ণম কুমার সাউকে নিয়েও রাজনীতির তরজা লেগেই রয়েছে। ঘরে ফিরে পূর্ণম কুমার সাউ বলেছেন, ভারতে আমার দ্বিতীয় জন্ম হলো। শুক্রবার বাড়ি ফিরে তিনি বলেন, আমরা দেশের সীমানায় দাঁড়িয়ে থাকি, তাই ভয় পাই না। আমরা ভয় পেলে দেশের মানুষকে সুরক্ষা দেব কি করে? দীর্ঘ 1 মাস এপ্রিল 23 কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন পূর্ণম সাউ। এদিন বাড়ি ফিরছেন, এই খবর পেতেই খুশির হাওয়া ছিল পরিবার সহ গোটা এলাকায়। বাবার সঙ্গে খেলার জন্য যে ছেলে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার অবসান হয়েছে গতকাল। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক বিএসএফ জওয়ানকে 22 দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। 14ই মে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণম কুমার সাউকে। ফোনে ভিডিও কলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কথা হয় তার, কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্য পরীক্ষা, পাকিস্তানে তার উপর কী কী অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন, সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। সেই সব পর্ব মিটতেই দেশে ফেরার 9 দিনের মাথায় হুগলির রিষড়ার বাড়িতে ফিরলেন জওয়ান পূর্ণম কুমার সাউ। পূর্ণমের বাড়িতে আসার খবর চাউর হওয়ার পরই রিষড়ায় তার বাড়ি এলাকায় যেন উৎসবের মরশুমে পরিণত হয়। বাড়িতে শুরু হয়েছে অকাল দীপাবলির উৎসব। খুশির জোয়ারে ভেসেছেন পরিবারের সদস্যরা। পাকিস্তানকে তথ্য পাচার, ভারতে পুলিশের হাতে ধৃত আইএসআই চর দেবেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে হরিয়ানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে দেবেন্দ্রকে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ভারতের মাটি থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক গুপ্তচর, পাকিস্তানি চর। হরিয়ানার কৈথাল থেকে দেবেন্দ্র নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের সময় পাকিস্তানের সেনা এবং আইএসআইকে তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কৈথালের মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা দেবেন্দ্র নামের ওই ব্যক্তি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কৈথালের ডিএসপি বীরভান জানিয়েছেন, গোপন সূত্রে কিছু খবর পেয়েছিল পুলিশ, তার ভিত্তিতেই পুলিশের গোয়েন্দারা দেবেন্দ্রকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করার পরে দেবেন্দ্রকে টানা জেরা করা হয়েছে। পুলিশ জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেছে দেবেন্দ্র। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে সে। পুলিশ সূত্রের দাবি, ভারত এবং পাকিস্তানের সংঘর্ষের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সেনার হাতে তুলে দিয়েছে বলে স্বীকার করেছে দেবেন্দ্র। তার মধ্যে ছিল অপারেশন সিন্দুর সংক্রান্ত তথ্য। দেবেন্দ্রর কাছ থেকে বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। সেগুলো থেকে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত থেকে যা যা তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। চলতি মাসেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকেও দুজনকে গ্রেপ্তার করেছিল সেই রাজ্যের পুলিশ। অমৃতসরের এয়ারবেস এবং সেনা ক্যান্টনমেন্টের ছবি পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল ওই গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে টাকার বিনিময়ে বিএসএফ এবং নৌবাহিনীর তথ্য পাচারের দায়ে গুজরাটে আরও একজন পাকিস্তানি চরকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের বুকে নানা কোনায় লুকিয়ে রয়েছে পাক চর, এমনটা আগেই জানিয়েছিলেন গোয়েন্দারা। জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবার যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনি কেউ না কেউ ধরা পড়ছেন। এবার গুজরাট এটিএসের হাতে ধরা পড়ল এক পাকিস্তানি চর। বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর নানা তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে সেই ধৃতের বিরুদ্ধে। ধৃতের নাম সহদেব সিং গোহিল। গুজরাট এটিএসের এসপি কে সিদ্ধার্থ গ্রেপ্তারির খবর জানিয়েছেন। তিনি বলেছেন, সহদেব সিং গোহিল নামে এক স্বাস্থ্যকর্মীকে কচ্ছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে বিএসএফ এবং নৌবাহিনীর নানা তথ্য এক পাকিস্তানি এজেন্টের হাতে তুলে দেওয়ার অভিযোগ মিলেছিল বলে জানিয়েছেন তিনি। এটিএসের তথ্য অনুযায়ী 1 মেতে গোহিলের সঙ্গে কথা বলা হয়েছিল। সেখানে জানা গিয়েছিল অদিতি ভরদ্বাজ নামের এক মহিলার সঙ্গে 2023 সালের জুন এবং জুলাই মাসে হোয়াটসঅ্যাপে তার যোগাযোগ ছিল। গুজরাটের এটিএসের এসপি জানিয়েছেন, কথা বলার সময়ই গোহিল জানতে পেরেছিলেন যে ওই মহিলা পাকিস্তানের চর। ওই মহিলা বিএসএফ এবং নৌবাহিনীর জায়গার নানা তথ্য, ছবি এবং ভিডিও চেয়ে পাঠিয়েছিলেন। এমন জায়গার ছবি চেয়েছিলেন তিনি যেগুলো নতুন তৈরি হয়েছে অথবা নির্মীয়মান। 2025 সালের প্রথম দিকে গোহিল নিজের আধার তথ্য দিয়ে একটা সিম কেনে, তাতে হোয়াটসঅ্যাপ চালু করে অদিতি ভরদ্বাজ নামের ওই মহিলার হাতে তুলে দেয়। তারপর থেকে ওই নম্বর ব্যবহার করে তথ্য আদান প্রদান চালাতো পাকিস্তানি চর। এটিএস সূত্রের খবর, এই কাজের জন্য গোহিলকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি টাকা দিয়েছিল। ওই ব্যক্তি চর নেটওয়ার্কে জড়িত বলে মনে করা হচ্ছে। গোহিলের ফোন আপাতত ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই নেটওয়ার্কে জড়িত বাকিদের ধরার জন্য অভিযান চলছে। নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক যুবককে দোষী সাব্যস্ত করেও শাস্তি দিল না সুপ্রিম কোর্ট। বর্তমানে প্রাপ্তবয়স্ক ওই নির্যাতিতা ওই অভিযুক্তের স্ত্রী, বাংলার বাসিন্দা ওই দম্পতির সন্তানও রয়েছে। সব দিক খতিয়ে দেখার পর পূর্ণ ন্যায় বিচার দিতে সংবিধান অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টেও পক্সো মামলায় অভিযুক্ত ওই যুবককে খালাস ঘোষণা করেছিল, কিন্তু বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শীর্ষ আদালত হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছিল। তবে অভিযুক্তকে শাস্তির বিষয়টা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আদালতের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্যাতিতা পুরো বিষয়টাকে জঘন্য অপরাধ হিসাবে দেখেননি। আইনি টানাপোড়েনের জেরে তাকে ভুগতে হয়েছে। সমাজ খারাপ চোখে দেখেছে, পরিবার তাকে দূরে সরিয়ে দিয়েছে। তিনি স্বামীকে বাঁচানোর জন্য পুলিশ এবং বিচার ব্যবস্থার সঙ্গে লড়াই করে গিয়েছেন। নির্যাতিতা এখন অভিযুক্তের সঙ্গে মানসিকভাবে জুড়ে গিয়েছেন। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই মামলা বিচার ব্যবস্থার অনেক ফাঁক ফোকর সামনে এনে দিয়েছে, যা আমাদের সকলের চোখ খুলে দেবে। মামলার সূত্রপাত 2018 সালে। সেই সময় 14 বছর বয়সী এক নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার মামলা করেছিল তার পরিবার। পরে জানা যায় ওই নাবালিকাকে এক যুবক বিয়ে করেছে। নাবালিকার পরিবার ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পক্সো আইনে নিম্ন আদালত ওই যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল যুবক। 2023 সালে হাইকোর্ট ওই যুবককে মুক্তি দেয়, কিন্তু রায় দেওয়ার সময় আদালত মন্তব্য করেছিল, কিশোরীর যৌন চাহিদা নিয়ন্ত্রণ করা উচিত, না হলে সমাজের চোখে তাদেরই খারাপ প্রতিপন্ন হতে হবে। এই মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। বিষয়টাতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়।
গত বছরের আগস্টে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে যুবককে দোষী সাব্যস্ত করেছিল সর্বোচ্চ আদালত, কিন্তু শাস্তি ঘোষণার আগে পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে নির্যাতিতার মানসিক পরিস্থিতি, তার সামাজিক অবস্থান খতিয়ে দেখে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। তাতে বলা হয়, নির্যাতিতা এখন ওই যুবকের সঙ্গে সুখে সংসার করছেন। সব দিক খতিয়ে দেখে বিশেষ ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। শুধু পাকিস্তান নয়, ভারতীয় বায়ুসেনার কাছেও পথ বদলের অনুমতি চেয়েছিল ইন্ডিগোর শ্রীনগরগামী বিমান, কিন্তু অনুমতি মেলেনি। এক প্রকার বাধ্য হয়েই বজ্রগর্ভ মেঘের মধ্যে বিমান প্রবেশ করাতে হয় পাইলটকে, যার ফলে বিমানটা দুর্ঘটনার কবলে পড়ে এবং সামনের দিকে নাকের অংশ ভেঙে যায়। শুক্রবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। ওই বিমানের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে সেদিন ঠিক কী ঘটেছিল। বিবৃতিতে সে কথা জানানো হয়েছে। ডিজিসিএর বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিয়েছে। গত সোমবার 200-র বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর 6E2142 বিমানটা। পথে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় বিমানটা। শ্রীনগরে অবতরণের সময় বিমানের নাক ভেঙে যায়। কোনো রকমে বিমানটা অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। ঘটনাচক্রে ওই বিমানেই ছিল তৃণমূলের একটা প্রতিনিধি দল। তবে বিমানের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তদন্ত করে দেখছে ডিজিসিএ। তারা বিবৃতিতে বলেছে, শ্রীনগরে যাওয়ার পথে পাঠানকোটের উপরে শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের মুখে পড়ে ওই বিমানটা। কর্মীদের বয়ান অনুযায়ী প্রথমে ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কন্ট্রোলে পথ বদলের অনুমতি চাওয়া হয়েছিল। বাঁদিকে আন্তর্জাতিক সীমান্তের কাছে সরতে চেয়েছিল বিমানটা, কিন্তু বায়ুসেনা সেই অনুমতি দেয়নি। এরপর লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তাও খারিজ করে দেওয়া হয়। ডিজিসিএ জানিয়েছে, দিল্লি থেকে ওড়ার পর পাঠানকোটের কাছাকাছি পৌঁছে অদূরেই একটা বজ্রগর্ভ মেঘ দেখতে পান পাইলট। তার ধারে কাছে গেলেই যে বিমান ভয়ানকভাবে দুলতে শুরু করবে, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হবে, তা এক প্রকার নিশ্চিত ছিল। তখনই পথ বদলের অনুমতি চাওয়া হয়। দুদিক থেকেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাইলট বাধ্য হয়ে বজ্রগর্ভ মেঘের মধ্যে দিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন। পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তান পরস্পরের বিমান চলাচলের ক্ষেত্রে একে অপরের আকাশসীমা বন্ধ করার মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এই পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি PAA বিমান পরিচালকদের উদ্দেশ্যে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী 24শে জুন ভোর 4:49 পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকাধীন বিমান এবং দেশটার বিমান পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একই রকম বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া বিমান 23শে জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর গত মাসে ভারত এবং পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। পারমাণবিক ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ৫ম দফার আলোচনায় বসতে রাজি হয় গতকাল ইরান এবং যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ইতালির রোমে বৈঠক শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ। এবারও মধ্যস্থতাকারী দেশ হিসেবে থাকছে ওমান। চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত খুব বেশি ঐক্যমতে পৌঁছতে পারেনি তেহরান এবং ওয়াশিংটন, এবং তার বিস্তারিত খবরও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সম্প্রতি দিনগুলোতে উভয় পক্ষই উত্তপ্ত বাক্য বিনিময় করেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ক্ষোভ জানিয়েছে আমেরিকা। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটা আবাসিক এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটা ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 6 আরোহী সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো। সান দিয়েগো থেকে AFP জানিয়েছে, বৃহস্পতিবার ভোর 3:47 সেসনা
550 বিমানটা বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে সান্দিয়াগোর মার্ফি ক্যানিয়ন এলাকার একটা পাড়া অঞ্চলে পড়ে যায়। মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই তথ্য জানিয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এনটিএসবির তদন্তকারী ড্যান বেকার জানিয়েছেন, মাটিতে কেউ গুরুতর আহত হননি। যদিও বেকার মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলেননি, তবে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আগেই জানিয়েছিল বিমানটাতে 6 জন আরোহী ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার জারি করা একটা আদেশে বলেছে, সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা। এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটা অনুমতিপত্র ইস্যু করেছে। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটার কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না, এমনটাই জানিয়েছেন সে দেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওয়াহিউদ্দিন জানিয়েছেন, ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই কথা জানিয়েছে। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একটা সভা ছিল। তা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 12:20 নাগাদ ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। তা প্রায় 2 ঘন্টা ধরে চলে। বেরিয়ে ওয়াহিউদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন, পদত্যাগ করবেন না, অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে আমরা তা পালন করতে এসেছি। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠক সম্পূর্ণ হওয়ার কিছু আগে বেরিয়ে গিয়েছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, বাংলাদেশে কি কি সংস্কার প্রয়োজন তা নিয়েও কথা হয়েছে, কিন্তু তিনি ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। পরে বৈঠক শেষ হলে পরিকল্পনা উপদেষ্টা ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন, উড়িয়ে দেন যাবতীয় জল্পনা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখাও করেছিলেন নাহিদ ইসলাম। জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হতাশ ইউনূস, নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার মত মিলছে না, কাজ করতে পারছেন না, তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। নাহিদের এই বক্তব্যের পরেই জল্পনা বেড়ে যায়। সূত্র উল্লেখ করে প্রথম আলো জানায়, ইউনূস নতুন করে অন্তর্বর্তী সরকার গড়ে নিতে বলেছিলেন, নিজে থাকতে চাননি আর। তবে আপাতত সেই জল্পনায় জল ঢাললেন তাঁর পরিকল্পনা উপদেষ্টা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও, যা মেইনস্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের বেশিরভাগ গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয়, গদি মিডিয়ার বেশিরভাগ অংশ চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।